গ্যাস্ট্রিকের ওষুধটা আপনি শুরু করছিলেন কিভাবে মনে আছে? আমি একটু মনে করে দিই। প্রথমে দুই একটা মাঝে মাঝে খেতেন, তারপরে দুই একটা গ্যাস্ট্রিক, তাও দুই একটা দামে যে ট্যাবলেটগুলো ছিল, মনে করেন যে আপনার রেনিটিড বা রেনিটিডিন এই টাইপের কিছু একটা ওষুধ, এটা থেকে আপনি স্টার্ট করলেন। পরবর্তী কিছুদিন যাওয়ার পরে আপনি এটা নিয়মিত খেতে শুরু করলেন। একটা পর্যায়ে দেখা গেল যে ওষুধটা কাজ করতেছে না, তখন আপনি কি করলেন, 5 টাকা দামে মানে আর একটু আপডেটেড যে ওষুধ, আমি নাম সবগুলো আর বলবো না, তো আপডেটেড একটা ওষুধ খেলেন। খাওয়ার কিছুদিন পর ওটা কাজ করা বন্ধ করে দিল, তারপর আবার 10 টাকা দামের ওষুধ খাওয়া শুরু করে দিলেন, মানে আরো একটু পাওয়ার বৃদ্ধি করে ওষুধ খেলেন। এরকম ভাবে করতে করতে বর্তমানে আপনি 15-20 টাকা দামের ট্যাবলেট খান। সুখ পেটের অবস্থা এত ভয়াবহ যে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে চলবেই না। ভাত না খেলে চলবে, কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে চলবে না। এতটাই মারাত্মক এবং ভয়াবহ একটা অবস্থা। এখন বিষয়টা হলো এর পরিণতি কি? এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। আপনার এখান থেকে পরবর্তী যাবে আপনার পেপটিক আলসারের দিকে, এবং আলসার থেকে পরবর্তী যে বিষয়টা হবে সেটা হলো আপনার পাকস্থলী ক্যান্সার। আপনি জেনে অবাক হবেন যে বর্তমানে কি পরিমাণ মানুষ এই গ্যাস্ট্রিক, আপনার এই পেপটিক, আপনার পাকস্থলী ক্যান্সারে মানুষ মারা যায় ধারণার বাইরে। তাহলে এখানে সমস্যা কোথায়? এটা কি কারণে এমনটা হচ্ছে? আমরা কি তাহলে গ্যাস্ট্রিক ওষুধ খাবো না? এরকম একটা প্রশ্ন আপনি করতে পারেন। এখানে বিষয়টা হলো যে গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাওয়া লাগতে পারে, তবে আমার কথা হলো যে না খাওয়ারও পথ রয়েছে। প্রথম বিষয় হলো যে গ্যাস্ট্রিক ওষুধটা কিভাবে কাজ করে। গ্যাস্ট্রিকের ওষুধ আসলে একটা ওষুধ আমরা খাই কেন? খাই হলো সমস্যাটা সমাধান করার জন্য। আমি শুরুতে ওষুধের নাম বলছিলাম রেনিটি। ওষুধটার নাম কেন বলছি জানেন? উদ্দেশ্যমূলক ভাই বলেছি। কারণ এই মুহূর্তে সমগ্র বিশ্বব্যাপী এই ওষুধটাকে নিষিদ্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কারণ এটার মধ্যে ক্যান্সারের উপাদান রয়েছে। তো এইরকম নিষিদ্ধ ঔষধ বা এরকম ভয়ঙ্কর ক্ষতিকর ওষুধ দ্বারা আপনি গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণ করতেছেন। এখন একটা রোগ হলে সেই রোগটাকে আপনাকে সমাধান করতে হবে। সমাধান না করে সেটাকে যদি আপনি এড়িয়ে যান, তার পরিণতি তো ক্যান্সার হবে, তো খুব স্বাভাবিক। সাধারণভাবে আমি বলছি, ধরেন আপনার হাতের একটা অংশ কেটে গেল, এখন আপনি ওই জায়গাটা জীবাণুমুক্ত না করে, ইনসেক্ট বা আপনার ওই জীবাণুমুক্ত না করে বা ওই ঘাটা শুকানোর ব্যবস্থা না করে আপনি ব্যথানাশক ওষুধ খেলেন, যেটা কাজ হলো ওই জায়গায় অবশ করে দেওয়া। এখন গভীর ক্ষত সৃষ্টি হচ্ছে সেই জায়গায়, ঘা শুকার ওষুধ খেলেন না, জায়গাটা ড্রেসিং করলেন না, জীবাণুমুক্ত করলেন না, অথচ আপনি কি খেলেন, ব্যথানাশক। কি হলো, আপনার জায়গাটা অবশ হয়ে গেছে, আপনার ওখানে ব্যথা অনুভব করছেন না। পরিণতি কি হবে? পরবর্তীতে ইনফেকশন, এবং ইনফেকশন থেকে আপনার ওখান থেকে মৃত্যু সংকটে রয়েছে। তো বিষয়টা গ্যাস্ট্রিকেরও একই রকম। গ্যাস্ট্রিকের ওষুধগুলো মূলত আমাদের যে কারণে পেটে হয়, আমাদের লিভারের যে কার্যক্ষমতা রয়েছে, পিত্ত রস যেটা রয়েছে, এটার কার্যক্ষম ঠিক না হওয়ার কারণে, কার্যকারিতা ভালো না হওয়ার কারণে যে বিষয়টা হয় যে আমাদের কিন্তু এই মানে আপনার ওই আমাদের পেটে গ্যাস উৎপাদন হয়। খাবারের বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেছে, অতিরিক্ত তৈলাক্ত খাবার বা এই সমস্ত কিছু খাবার কন্টিনিউ খাওয়ার কারণে আমাদের লিভারের ক্ষমতা কমে যায় বা পাকস্থলীতে গোলমাল তৈরি হয়। এখন ওষুধ খাওয়ার পরে আপনি যদি ওই গোলমালটা সমাধান করেন, লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তীতে গ্যাসটা হবে না। কিন্তু আপনি এমন একটা ওষুধ খেলে যেটা পাকস্থলীকে অবশ করে দিল বা ওই গ্যাসটা সারালো না, লিভারের ক্ষমতা বাড়ালো না, কিন্তু আপনি ভালো অনুভব করতেছেন কারণ জায়গাটা অবশ হয়ে গেছে, বা এখানে এমন একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে আপনার আর ওই মানে গ্যাসের যে সিমটম সেটা কিন্তু নেই। আমাদের শরীরে কোথাও না কোথাও আঘাত আমাদের কেন লাগে? আমাদের সৃষ্টিকর্তার একটা কিন্তু এটা একটা বিশাল বড় একটা জিনিস। কারণ হলো দেখেন, আঘাতের উদ্দেশ্য হলো আপনাকে সিগন্যাল দেওয়া, আপনি ওখানে দ্রুত ব্যবস্থা নেন, নইলে পরবর্তীতে সমস্যা হবে। যাদের হাত পা অবশ হয়ে গেছে, তাদের শরীরে কোথাও যদি কেটে যায়, সেই জায়গায় কিন্তু দ্রুত ইনফেকশন হয়ে যায়, কারণ সেখানে তার অনুভূতি থাকে না, সে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, এবং সেখানে কোনো সেন্স নষ্ট হয়ে যায়। মোটামুটি সেম একই ধরনের। আপনার যদি এখানে সমস্যা থেকে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? সমাধান করতে হবে। আপনি অবশ্য করে আপনাকে অ্যাভয়েড করে গেলেন, ব্যথানাশক ওষুধকে অ্যাভয়েড করে চলে গেলেন, তাহলে কিন্তু এর পরিস্থিতি কখনই ভালো হবে না। ঠিক যেমনটা আমাদের প্রথম দিকে গ্যাস্ট্রিক, তারপর আলসার, এবং সর্বশেষ আমাদের পাকস্থলী ক্যান্সারের রূপ নেয়। তো এখন বিষয় হলো এটা সমাধান কি, এটা তুমি কি করবেন? এই জন্য আসলে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলোর কাজই হলো আপনার লিভারকে ক্ষমতা বৃদ্ধি করা, পাকস্থলী সমস্যাগুলো সমাধান করে হজম প্রক্রিয়াটা স্বাভাবিক করে আপনার যে এই যে পেটের যে আপনার আপনার যে এই যে হজম প্রক্রিয়া রয়েছে সেটাকে পারফেক্ট করা।
তো এই জায়গায় হোমিওপ্যাথির অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো একটু দ্রুত কাজ করে। অ্যালোপ্যাথি যেরকম আপনার 2 মিনিটে কাজ করে, হোমিওপ্যাথি সেই জায়গায় হয়তো 1 ঘন্টায় কাজ করবে। এরকম একটা ওষুধ নাম হলো নাক্স ভূমিকা। এটা একটা মানে ব্যবহৃত একটা ওষুধ। যে গ্যাস্ট্রিকে দেখা গেছে যে অধিক মাত্রায় তেল চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে আপনার গ্যাসের যে লক্ষণগুলো রয়েছে, এই লক্ষণগুলো দেখা যায় এবং আপনার খাদ্য হজম হয় না, এই ধরনের সমস্যা থাকলে কিন্তু নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। এছাড়াও রোবেনিয়া নামক একটা ওষুধ রয়েছে হোমিওপ্যাথিক, এটাও কিন্তু চুগা চুগা ডেক ওঠা সহ বেশ কিছু সমস্যা আপনার সমাধান করতে পারে। কার্বোভেজ, লাইকোপোডিয়াম, এরকম বেশ কিছু ওষুধ রয়েছে। তবে এই ওষুধগুলো প্রয়োগ করতে হবে কিভাবে, এখানে মুখস্থ ভাবে খাওয়া যাবে না। আপনার রোগটা কিভাবে হচ্ছে, আপনার রোগের লক্ষণগুলো কি, তার উপর নির্ভর করে আপনি যদি ওষুধগুলো কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা সুন্দর সমাধান পেয়ে আপনি ভালো একটা অবস্থানের মধ্যে যাবেন। অন্যথায় এখান থেকে কোনো অবস্থাতেই সুস্থ হওয়া স্বাভাবিক হবে না। তো এখানে মূলত হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মধ্যে তফাৎটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার যদি গ্যাস্ট্রিক হয়, সেটা আপনাকে পুষবেন, পুষে একটা পর্যায়ে গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার মধ্যে নিয়ে যাবেন, নাকি শুরুতেই আপনি গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করে আপনার সুস্থ সুন্দর স্বাভাবিক লাইফের দিকে যাবেন। চিন্তা ভাবনা এখানেই করতে হবে। হোমিওপ্যাথির কার্যকরিতা নিয়ে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্য করতে হবে।